হিজবুল্লাহের অবিশ্বাস্য যুদ্ধ কৌশলে যেভাবে খেই হারাচ্ছে ইসরায়েল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। গাজা যুদ্ধে ইসরায়েলকে কাবু করতে নানা কৌশলে এগোচ্ছে ইসরায়েল ও পশ্চিমাদের আতঙ্ক হিজবুল্লাহ। বিশ্লেষকরা বলছেন এরা কখনো থামবার নয়। একদিন হয়তো ইসরায়েল গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র, অর্থকড়ি সব নিঃশেষ হয়ে একেবারেই উধাও হবে, কিন্তু হিজবুল্লাহ থেকেই যাবে হাজার বছর ধরে, বছরের পর বছর। এ যেন এক সশস্ত্র ভাইরাস। ইসরায়েল কি এগুলো বোঝে না? বোঝে, তাই তো সবটা খুইয়ে নিজেদেরকে শেষ করছে নিজেরাই। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহের সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির ওপর নজরদারি বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহের নজরদারি রয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এর পরের দিন 8 অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় সংগঠনটি। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোনো সাইরেন বেজে ওঠেনি, কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহর ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে। দখলদার ইসরায়েলের আরব আল আরামশা অঞ্চলে সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হিজবুল্লাহর প্রথম দিনের অভিযানের কল্যাণে। হিজবুল্লাহ গোয়েন্দা বিমানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পরই আরব আল আরামশা অঞ্চলে সফল হামলা চালায়। এর ফলে ইসরায়েলের 18 সেনা হতাহত হয়। হিজবুল্লাহ ক্রমেই হামলা বিস্তৃত করছে। দখলদার ইসরায়েলের 2টি গুপ্তচর বেলুন অকেজো করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞের নজর কেড়েছে। লেবাননের সামরিক আদালতের সাবেক প্রধান বিচারপতি ব্রিগেডিয়ার জেনারেল মুনির শেহাদে ইসরায়েলি বেলুন অকেজো করা সম্পর্কে ইরানের মেহের বার্তা সংস্থাকে বলেছেন, লেবাননের দিকে বাতাস বইতে শুরু করলে হিজবুল্লাহ প্রথমেই কৌশলে বেলুনের নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। বেলুন অকেজো করার আগেই এর নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস করাটা জরুরি ছিল, কারণ এটা করা না হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেলুনের সব তথ্য মুছে ফেলা হতো। নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস হয়ে যাওয়ায় বেলুনে যেসব তথ্য ছিল সেগুলো অক্ষতই রয়ে যায়। এরপর আলমাস ক্ষেপণাস্ত্র দিয়ে বেলুন ও বেলুনের তারগুলোতে আঘাত হানা হয়, যাতে শেষ পর্যন্ত বেলুনগুলো লেবাননের ভূখণ্ডে এসে পড়ে এবং বেলুনে সংরক্ষিত সব তথ্য সংগ্রহ করা যায়। অবশ্য দ্বিতীয় বেলুনটি লেবাননের সীমান্ত থেকে 32 কিলোমিটার দূরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় পড়ে যায়। হিজবুল্লাহ সেই বেলুন থেকেও তথ্য সংগ্রহ করে এনেছে। হিজবুল্লাহের গোয়েন্দা ড্রোনগুলো সেখানে গিয়ে প্রয়োজনীয় ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে লেবাননে ফিরে আসতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। এদিকে আল জাজিরা টিভি চ্যানেল হিজবুল্লাহের যে ভিডিও ক্লিপটি সম্প্রতি সম্প্রচার করেছে তাতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বেইত হিলাল এলাকায় ইসরায়েলি সেনাদের সব ধরনের
তৎপরতা নজরদারিতে রেখেছে। সেনাদের বেডরুমের খোঁজ খবরও হিজবুল্লাহর কাছে রয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বেডরুমে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর প্রমাণ দিয়েছে। হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে আহত ইসরায়েলি সেনাদের ছবিও প্রকাশ করেছে। হিজবুল্লাহর ড্রোনগুলো নিয়মিত এসব তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রণ কক্ষে পাঠাচ্ছে। এর ফলে হিজবুল্লাহ জানতে পারছে কখন ইসরায়েলি সেনারা ঘাঁটি থেকে বের হচ্ছে এবং কখন ঘাঁটিতে ঢুকছে। ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলোর যাতায়াত সম্পর্কেও হিজবুল্লাহ সঠিক তথ্য সংগ্রহ করতে পেরেছে। এসব তথ্যের ভিত্তিতেই তারা সফল হামলা চালিয়েছে এবং চালাচ্ছে। এদিকে হিজবুল্লাহ সম্প্রতি নতুন আত্মঘাতী ড্রোন উদ্বোধন করেছে। এই ড্রোনে দুটি SAM-5 ক্ষেপণাস্ত্র থাকে। এছাড়া নতুন ড্রোন একই সময়ে 3টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এসব ড্রোনে ক্যামেরা বসানো রয়েছে। এর ফলে হামলার পুরো দৃশ্য সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে চলে আসে। হিজবুল্লাহের আলমাস ক্ষেপণাস্ত্রেও একই প্রযুক্তি রয়েছে। এ কারণে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যগুলো হিজবুল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে। গত 8 অক্টোবর ইসরায়েলের পর্যবেক্ষণ ও গোয়েন্দা সরঞ্জাম এবং স্থাপনায় হিজবুল্লাহর সফল হামলাই মূলত প্রতিরোধ যোদ্ধাদের একটা ভালো অবস্থান গড়ে দিয়েছে। এর ফলে হিজবুল্লাহর ড্রোনগুলো অনেকটা নির্বিঘ্নে ইসরায়েলের উত্তরাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। একদা ইসরায়েলের নেতা ইহুদ বারাক বলেছিলেন, আমরা যখন লেবাননে ঢুকব সেখানে হিজবুল্লাহের কোনো অস্তিত্ব থাকবে না। দক্ষিণের শিয়ারা আমাদের সুগন্ধি ধান আর ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। সেখানে আমাদের যাওয়ার ক্ষেত্র হিজবুল্লাহ তৈরি করে দিল। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ 2 বার যুদ্ধে জড়িয়েছে। প্রথমটা 1985 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত 15 বছর ব্যাপী গেরিলা যুদ্ধ। এই সংঘাতে হিজবুল্লাহ বিজয়ী হয়, কিন্তু তাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়। এতে ইসরায়েলের সামরিক সক্ষমতার চেয়ে বরং রাজনৈতিক উচ্চাভিলাষে বড় ধাক্কা লাগে। দ্বিতীয় যুদ্ধটা ছিল আরও বিস্ময়কর। 2006 সালের জুলাই ও আগস্ট মাসের সেই সংঘাতে হিজবুল্লাহ পদাতিক যুদ্ধ, সাঁজোয়া যান ও ট্যাঙ্ক বিরোধী কৌশল এবং সাইবার ও তথ্য প্রযুক্তি হামলায় হিজবুল্লাহ মুনশিয়ানার পরিচয় দিয়েছিল। রসদ ফুরিয়ে আসা সত্ত্বেও যুদ্ধের পুরোটা সময় তারা রকেট হামলা অব্যাহত রাখে। 2006 সালের এই যুদ্ধের ফলাফল ড্র হয়। 1948 সালের পর কোনো আরব বাহিনী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এতটা সাফল্য অর্জন করতে পারেনি। বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহ তৃতীয় লড়াইয়ের মুখোমুখি। সেই যুদ্ধ যদি সত্যিই শুরু হয় তাহলে সামরিক দিক থেকে তার ফলাফল কি হবে? 7 অক্টোবর থেকে হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্রদের সঙ্গে নিয়মিতভাবেই ইসরায়েলের গোলা বিনিময় চলছে। ধাপে ধাপে পাল্টাপাল্টি হামলার তীব্রতাও বাড়ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি এসে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট হামলার সংখ্যা গাজা থেকে চালানো রকেট হামলার সংখ্যা ছাড়িয়ে যায়। এখন গড়ে প্রতিদিন 100টি রকেট হামলা করছে হিজবুল্লাহ। 2006 সালে তারা গড়ে প্রতিদিন 120টি রকেট হামলা করেছিল। ইসরায়েল তাদের তথাকথিত দাহিয়া মতাদর্শ শত্রুদের শায়েস্তা করার কাজে ব্যবহার করছে। এই মতবাদের মূল কৌশল হল শত্রুদের ভূখণ্ডে প্রবেশ করে বেসামরিক লোকজন ও তাদের অবকাঠামোর ওপর নির্বিচারে হামলা চালানো। সম্প্রতি গাজায় এই কৌশলের প্রয়োগ করছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের ক্ষেত্রেও স্বল্প মাত্রায় এই প্রয়োগ তারা করছে। এই মতবাদের সারবত্তা হল প্রতিবেশী দেশগুলোর বেসামরিক জনগণের ওপর হামলা চালাতে হবে, এই কারণে যে তারা সশস্ত্র যোদ্ধাদের রকেট হামলা চালানোর অনুমতি দিচ্ছে। বিদ্রোহ নির্মূলে পশ্চিমা চিরায়ত কৌশল হল বিদ্রোহীদের মন ও প্রাণ জিতে নাও। কিন্তু ইসরায়েলের দাহিয়া মতাদর্শ হল বোমা হামলা করে বেসামরিক জনসাধারণের মন ও প্রাণ গুঁড়িয়ে দাও, যাতে বিদ্রোহীরা কোনোভাবেই ইসরায়েলে হামলা করার মতো পরিবেশ না পায়। এই কৌশল প্রয়োগ করে ইসরায়েল তার কিছু প্রতিপক্ষের শক্তি কমাতে সক্ষম হয়েছে, কিন্তু এই কৌশল কিছু শক্তিশালী শত্রুর জন্ম দিয়েছে যারা সর্বাত্মক যুদ্ধ করার মতো সামর্থ্য রাখে। 2006 সালের হিজবুল্লাহ আর 2024 সালের হিজবুল্লাহ শক্তিমত্তার দিক থেকে এক নয়। হিজবুল্লাহর এখনকার সামরিক সক্ষমতা যে কোনো বিশাল আকারের অরাষ্ট্রীয় বাহিনী ও অনেক রাষ্ট্রীয় বাহিনীর চেয়ে শ্রেষ্ঠ। হিজবুল্লাহর সামরিক শক্তির মূল ভিত্তি মূলত স্থলবাহিনী। যোদ্ধা ও মজুদ বাহিনী সহ হিজবুল্লাহর মোট সেনা সংখ্যা 1 লাখের বেশি। হিজবুল্লাহ বাহিনীর শক্তির মূল ভিত্তি রাদওয়ান ফোর্স। এই অভিজাত ইউনিটের জনবল 2000 থেকে 3000।
রাদওয়ান ফোর্সের সেনাদের স্নাইপিং অভিযান, বৈরী পরিবেশে যুদ্ধ এবং শত্রু শিবিরে ঢুকে অভিযান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। হিজবুল্লাহের স্থলবাহিনীর ট্যাঙ্ক ও সাঁজোয়া যান বিরোধী ইউনিটও রয়েছে। হিসাব মতে হিজবুল্লাহর কাছে এখন ১৯ ধরনের বেশি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম রয়েছে। এর মধ্যে রাশিয়ার তৈরি লেজার গাইডেড কর্নেটস এবং আমেরিকার তৈরি ওয়্যার গাইডেড TOWS জাতীয় মিসাইলও রয়েছে। সিরিয়া যুদ্ধের সময় হিজবুল্লাহ ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করতে শিখেছে। ইসরায়েলের বিমান হামলা থেকে সুরক্ষা দেওয়ার জন্য হিজবুল্লাহ তাদের সাঁজোয়া যানের বড় অংশটি সিরিয়ায় রেখেছে। হিজবুল্লাহর কাছে মূলত পুরনো সোভিয়েত আমলের T-54, T-55 ও T-72 ধরনের ট্যাঙ্ক রয়েছে। হিজবুল্লাহর ট্যাঙ্ক যুদ্ধের চেয়ে ট্যাঙ্ক বিরোধী পদাতিক যুদ্ধের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। ঐতিহাসিকভাবে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক যুদ্ধে সুদক্ষ। গবেষণা সূত্রে বলা যায় হিজবুল্লাহর কাছে ১৩ ধরনের বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি এখন পর্যন্ত হিজবুল্লাহর সবচেয়ে দুর্বল জায়গা। আকাশ যুদ্ধ করার মতো ড্রোনের মজুদ সীমিত, নৌযুদ্ধ করার সামর্থ্য তাদের কম। তাদের কাছে হালকা অস্ত্রে সজ্জিত নৌযান রয়েছে। ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের কিছুটা সক্ষমতা হিজবুল্লাহর আছে। মনস্তাত্ত্বিক যুদ্ধ, তথ্য পরিচালনা ও পাল্টা গুপ্তচর বৃত্তি চালাতে সুঅভিজ্ঞ গোয়েন্দা ইউনিট তাদের রয়েছে। এছাড়া তারা একটি স্বাধীন যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে পেরেছে। হিজবুল্লাহের শক্তিশালী স্থলবাহিনী মূলত রকেট ও সাঁজোয়া যানের অর্থাৎ হালকা, মাঝারি ও ভারী এই সকল যানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ২০০৬ সালের তুলনায় ২০২৪ সালে এসে সংখ্যা, পাল্লা, নির্ভুলতার দিক থেকে হিজবুল্লাহ রকেট ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ২০০৬ সালে ৩৪ দিনের যুদ্ধে হিজবুল্লাহ ৪,০০০টি রকেট ছুঁড়েছিল। এখন হিজবুল্লাহের অস্ত্র ভাণ্ডারে ১,৫০,০০০-এর বেশি রকেট ও মিসাইল রয়েছে। এসব রকেট ও মিসাইল কাছের ও দূরের লক্ষ্যবস্তুতে হামলা করার সক্ষমতা রাখে। দৃষ্টান্ত হিসেবে ফালাক 1 রকেট ১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম, ৫০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। অন্যদিকে জেলজাল মিসাইল 200 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম, ৬০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিতে পারে। কৌশলগত দিক থেকে দূরপাল্লার মিসাইল ইসরায়েলের জন্য সমস্যার কারণ। হিজবুল্লাহকে যদি ইসরায়েলি বাহিনী উত্তর দিকের লিতানি নদী পর্যন্ত হটিয়েও দিতে পারে, তারপরও ইসরায়েলি হামলার সংখ্যা কমবে না। হিজবুল্লাহর কাছে এখন ৬৫,০০০ মিসাইল রয়েছে, যেগুলোর পাল্লা ২০০ কিলোমিটারের মধ্যে, আর ২০০ কিলোমিটারের বেশি পাল্লার মিসাইলের সংখ্যা ৫,০০০-এর বেশি। এর মানে হচ্ছে হিজবুল্লাহ লিতানি নদীর উত্তরাঞ্চল থেকে তেল আবিবে মিসাইল হামলা করতে সক্ষম। বর্তমানে হিজবুল্লাহর সম্ভাব্য স্থল আক্রমণের ঝুঁকির মুখে ইসরায়েল তাদের উত্তর দিকের সীমান্তে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে, কিন্তু খুব দ্রুতই আক্রমণাত্মক অবস্থানে যেতে পারে। রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক অবস্থানে যেতে হলে গাজা থেকে প্রথম ও দ্বিতীয় স্তরের ব্রিগেড সরিয়ে উত্তর দিকের সীমানায় নিয়ে যেতে হবে। কিন্তু নেতানিয়াহুর মোটা বুদ্ধিতে এসব করা আদৌ সম্ভব কিনা তাই ভাবতে বসেছেন বিশ্লেষকরা। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন।